22 ডিগ্রিতে সেট আপ করা ছিল। তো আমি এসে আমার প্রাইভেট সেক্রেটারি আসাদকে বললাম যে এটা দেখো তো তার উত্তরটা কততে আছে। তো বললো যে এটা 22 ডিগ্রিতে আছে। তো এখন আপনারা যত কিছুই করেন জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, আমাদের বিহেভিয়ারে পরিবর্তন আনতে হবে। এই যে স্যুট পরে, গরমকালে স্যুট পরার দরকারটা কি, প্রয়োজনীয়তাটা কি? আপনি কি স্যুট না পরলে আনস্মার্ট হয়ে যাবেন? তো ওই জন্যই আমাদের কিন্তু জ্বালানির যে আমরা একটা মনে রাখতে হবে, আমরা একটা জ্বালানির সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। আমাকে নিয়ে একটা কার্টুন একটা মেমে বেরোয়েছে যে আমি লাইন কেটে দিচ্ছি 25 ডিগ্রির বেশি। মালয়েশিয়া একই টেম্পারেচার সেট করছে। মালয়েশিয়া তো বিদ্যুতের অভাব নেই। মালয়েশিয়াটা সেট করছে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। এই থার্মোস্ট্যাট 25-এ সেট করা হলো, সব অনুষ্ঠানের জন্য এটা ফিক্স করতে হবে 25। আমি বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটরকে এই জন্য অনুরোধ জানাবো, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না, এবং আগামী গরমকালেও কোনো লোডশেডিং হবে না। ইটকল কিন্তু একটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না। ইটকলের প্রধান ম্যান্ডেট হচ্ছে মানুষকে সেবা করা। এই জন্যই কিন্তু আমাদের দাতারা এখানে কনসেশনাল লোন দেয়। ইটকল একটা আনঅ্যাম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকাল পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে তো চলবে না, এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। এরপর হচ্ছে ইটকলের ইন্টারেস্ট রেট। বলছে যে কত পার্সেন্ট দিলে, ব্যাংক গ্যারান্টি দিলে তারপরে হচ্ছে এত পার্সেন্ট, 75% ব্যাংক গ্যারান্টি দিলে এত পার্সেন্ট। তো তাহলে তো ওই ইন্টারেস্ট রেটের সঙ্গে ব্যাংক গ্যারান্টি কস্ট অ্যাড করতে হবে, তাহলেই প্রকৃত ইন্টারেস্ট রেট হবে। তা আমি এই জন্য ইটকলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনেই আছেন, এবং আমার বিদ্যুৎ সচিবও আছে সেখানে। আমি সবাইকে বলবো যে ইটকলের লেন্ডিং টার্মসটা ঠিক করতে হবে। তারপরে ইটকলের টার্গেটের মধ্যে একটা অ্যাম্বিশন আনতে হবে। ইটকলের সবাই এখন অফিস, আদালত, সেমিনার এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আমি যখন ইটকলের সেমিনার ছিলাম, প্রধান নির্বাহী ছিলাম, আমি সাতক্ষীরাতে থাকতাম, কি বলে নোয়াখালীতে থাকতাম, এখানে থাকতাম, সেখানে থাকতাম, যেখানে প্রকল্প সেখানে থাকতাম। তো এখন এই যে যেটা, সেটা হচ্ছে যে এই যে ইয়েকে নিয়ে কি বলে যে আপনি শহরে বসে বিজিএম এ যে সেমিনার করে বিজিএম এর সেমিনার বাড়বে না, রিনিউয়েবল যে প্রসার করবে না। তো একটা কিরকম একটা রিস্ক নিতে চান না, কিন্তু ব্যবসা মানেই রিস্ক। আমি একজন এন্টারপ্রেনারের কথা নাম বলবো না, নাম বললে সমস্যা আছে, বিদেশি একজন এন্টারপ্রেনার। তাকে একটা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছিল। তো উনি দেখলেন যে ওনাকে সেই দেশে কয়লা আছে, তো উনি দেখলেন যে ওই কয়লাটা ভালো না। উনি বাইরে থেকে কয়লা আনতে শুরু করলেন, অস্ট্রেলিয়া থেকে। তো তারপরে দেখলেন যে তাতে কয়লার দাম পড়ে, তো ওখানে একটা কয়লার মাইন কিনলেন অথবা এর অংশীদারিত্ব কিনলেন। তারপরে দেখলেন যে জাহাজে আসতে খরচ বেশি পড়ে, তো উনি একটা নিজে জাহাজ কিনলেন। তারপরে এসে দেখলেন যে জাহাজটা পড়ে। এরপর দেখলেন যে পোর্ট নাই, ও অনেক দূরে আনলোড করতে হয়, সেখান থেকে আনলে খরচ বেশি পড়ে। তো উনি ওনার এই যে পাওয়ার প্ল্যান্টের কাছে একটা পোর্ট করলেন। তারপরে একটা জাহাজ কিনলেন যাতে আনতে পারেন। তারপরে দেখলেন সেখান থেকে যেতে হলে যাওয়ার জন্য, পাওয়ার প্ল্যান্টে যাওয়ার জন্য পোর্ট থেকে একটা রেল লাইন করলেন। এন্টারপ্রেনার হচ্ছে সেটা, যে সমস্ত বাধা বিঘ্নকে চুরমার করে দিয়ে এগিয়ে যাবে। তো ওই জন্য আমাদের সবাইকে জাতি হিসেবে রিস্ক নিতে হবে, এবং ওই যে যেটা বললাম যে একটা কুকুনের মধ্যে যে একটা নিরাপদ আশ্রয় থেকে কিন্তু দেশের উন্নয়ন করা যাবে না। সেইভাবে চলার জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয় নাই, সেজন্য চলার জন্য অগস্টের বিপ্লব হয় না।
আমাদেরকে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে, আমাদের রিস্ক নিতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্ববোধ